সরকারি চাকরিতে যে কোটা ব্যবস্থা ঘিরে যে উদ্ভূত সমস্যাটা হয়েছে, এইটা জনাব দিলীপ বড়ুয়াকে আমি কোট করি, তাহলে এটা বলাটা একটু সহজ হবে। জনাব দিলীপ বড়ুয়া বলছেন যে এটা বিচার বিভাগের উপর ন্যস্ত না করে নির্বাহী বিভাগকে তিনি এটা সমাধান করতে বলছেন। আপনার একটু মতামত শুনবো, আপনি যদি 1 মিনিট বা 1.5 মিনিট একটু আপনার মতামত দেন একজন জুরিস্ট হিসেবে, যে এটা আসলে যে জায়গায়। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, লক্ষ 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 ছেলেদের জীবনের ভবিষ্যৎ না কোনো আদালতের জাজ সাহেব বসে কলম দিয়ে খোঁচা দিবে, এটা না আমি বিশ্বাস করতে চাই না। হ্যাঁ, এটা আমি মনে করি যে এটা রাজনৈতিক সিদ্ধান্তে নেওয়া উচিত এবং এই ব্যালেন্স রাখা উচিত। এবং এতদিন হয়ে গিয়েছে, এই দাবিটা 100% যুক্তিযুক্ত। এই কোটাটাকে কমিয়ে যেভাবে রাখা উচিত এবং এই ছেলেরা যে দাবি করছে, সরকারের ইমিডিয়েটলি এই জিনিসটা দিয়ে দেওয়া উচিত, যেটা সরকার আগেই বলেছিল। আদালত দিয়ে না, এগুলি পলিটিক্যাল জিনিস। আজকে কষ্ট লাগছে যে আজকে 10টা ছেলে চলে যেতে পারতো কোটা আন্দোলনকারীর সাথে, 10টা বড় বড় নেতা চলে যেতে পারতো, ওদের সাথে বসতো, কথা বলতো। ইট শোজ আওয়ামী লীগ পলিটিক্যালি যে ব্যাংক্রাফট হয়ে গেছে। আওয়ামী লীগ আজকে ওই লিডার নাই যে যারা হেঁটে সেখানে চলে যাবে, যে বসো তোমরা, তোমাদের সাথে কথা বলি, আসো বসো, যেটা আমরা 20 বছর আগে দেখতাম বা 30 বছর আগে হতো। আজকে নাই। আজকে আপনারা কমিশন গঠন করছেন, নির্বাহী কথা কেন নির্বাহী হবে? এদেরকে খেতে ডাকো, এদেরকে ভাত খেতে ডাকো, বাড়িতে ডাকো, বসো, তোমাদের কি দরকার কথা বলো। দ্যাট ইজ দ্য ওয়ে পলিটিক্স হয়েছে এই দেশে। এই দেশে পলিটিক্স পুলিশ দিয়ে, লাঠি দিয়ে, ব্যারিকেড দিয়ে এভাবে হয় নাই। এবং এটা পলিটিক্যালি হ্যান্ডেল করে। কোনো জাজ সাহেবের কলমের খোঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে, ভবিষ্যৎ প্রজন্মের জীবন হবে, মেধা পড়ে যাবে, কার নাতিপুতি থাকবে তারা হবে। এটা আসলে হাস্যকর। আমার মনে হয় আওয়ামী লীগের এটা রিয়েলাইজ করা উচিত। এবং পলিটিশিয়ান তো নাই, পাবে কই? হ্যাঁ, কারে পাঠাবে? তো যাই হোক, পলিটিক্যালি এই সিদ্ধান্ত নেওয়া উচিত এবং কোটাটা সম্পূর্ণ বাতিল না করে, যেমন ছিল আগে, যেমন ছিল 8-10% যেটা রেখে, মেধার সময় আমরা অনেক পিছিয়ে পড়ছি। আমাদের মেধাটা না আসলে, মেধাবীরা না আসলে আমরা ধ্বংস হয়ে যাব। তো আমার মনে হয় যদি স্টেটসম্যানের মতো চিন্তা করে, তাহলে আমার মনে হয় সরকারের এভাবে চিন্তা করে মেধার বিকাশ হওয়া উচিত। এই পারিবারিক ব্যাপার থেকে এভাবে আসবে, এটা আসলে মেনে নেওয়া যায় না এখন। জনাব আন্দালিব রহমান পার্থ, আপনাকে ধন্যবাদ। জনাব দিলীপ বড়ুয়া, এই ব্যাপারে আপনার শুধু একটি কথাই শুনতে চাই, যে আসলে যেটি আওয়ামী লীগকে ব্যাংক্রাফট বলছিলেন ব্যারিস্টার পার্থ, সেটাকে আপনার কাছে আসলেই মনে হয় যে এই কোটা নিয়ে যে সমস্যার কথা আপনি বলছেন, যে বিচার বিভাগের উপর ন্যস্ত না করে সমাধান করার কথা যে আপনি আহ্বান করছিলেন, সেই আহ্বান শোনার মতো কেউ কি সরকারের দলে আওয়ামী লীগে কোথাও আছে কিনা, আপনি 1 মিনিটে যদি বলতেন। আমাদের মাননীয় বিচারপতিরা তো রায় দিয়েছেন যে সরকার যে কিছু ইচ্ছা করলে করতে পারে। আমার কথার সাথে তো ওই রায়ের একটা সামঞ্জস্য আছে। হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগের এরকম লোক আছে কিনা যারা এটা করবে, নাকি পরে অন্য সময়ের মতো যেরকম হয় একটি টপ থেকে একটি খালি নির্দেশ আসবে বাস? আওয়ামী লীগের যে করবে কি করবে না, এটা তাদের দায়িত্ব। এটা তো আমরা তো আর আপনার কাছে কি মনে হয়, মানে দায়িত্বের কথা না, মানে আপনার কাছে কি মনে হয় করবে কিনা, করার লোক আছে কিনা? আমরাও কিন্তু একটু অবাক হচ্ছি। এরকম একটা ঘটনা ঘটতেছে, আমাদের 14 দলের মিটিং নাই। 14 দলের একটা মিটিং করে একটা যে স্টেটমেন্ট দেব জয়েন্টলি, সেটাও সৌভাগ্য আমাদের হচ্ছে। এক্স্যাক্টলি, আমি বলতেছি যে এত বড় একটা পলিটিক্যাল ক্রাইসিস, বাট দেয়ার ইজ নো পলিটিক্স। এইটাই বলছি, নির্বাহী বিভাগ এটা আপনি নিজে চিন্তা করে দেখেন, এগুলি পলিটিক্যালি হ্যান্ডেল করতে হয়। ইভেন কি গণজাগরণ মঞ্চ যখন হয়েছিল, আওয়ামী লীগ পলিটিক্যালি হ্যান্ডেল করেছিল, সেখানে আওয়ামী লীগ গিয়েছিল, সেটা পরে তারা চলে গেছে কোথায়? আজকে আওয়ামী লীগ ল্যাক্স পলিটিশিয়ান। এই কারণে আওয়ামী লীগের 10টা নেতা নাই যে বলবে যে আসেন বসি, আসো তোমরা আমাদের সন্তানের মতো বসো, কথা বলো। ওই অ্যাকসেপ্টেবিলিটি কারণ নাই। সো এই জন্য আমি বলি যে আওয়ামী লীগের সিরিয়াসলি, আওয়ামী লীগ ল্যাক্স পলিটিশিয়ান। এই জন্য দ্যাট ইজ দ্য প্রবলেম। যে অন্য কোটাগুলি যে বাদ দেওয়া হয়েছে, সেটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেমও ছিল, কারণ সরকারি চাকুরিতে পিএসসি দিয়ে সাধারণত 9th গ্রেডে যেই নিয়োগগুলি দেওয়া হয়, সেইগুলি বাদে আসলে 100টা বা এতগুলি ভ্যাকেন্সি থাকে না। এখন 20টার মধ্যে যদি আপনি 5% কোটা রাখেন, সেটা আরো জটিলতা থাকবে বলে আসলে কোটাই তুলে দেওয়া হয়েছে। আপনি আমাকে একটু কথাটা শুনলেন। আমাদের প্রধানমন্ত্রী রাগ করে কোটা তুলেছেন, ওনার যে টোনটা ছিল, কোটাই বাতিল করে দিলাম, এটা এত বড় একটা রাষ্ট্রীয় ব্যাপার, উনি আরেকটু সুচিন্তিত ভাবে সিদ্ধান্ত নিতে পারতেন। আপনি কোটার পার্সেন্টেজ কমিয়ে দেন। এখন আপনি যারা পার্বত্য অঞ্চলের অধিবাসী আছে, আপনি যদি তাদের জন্য 5% কোটা রাখেন, তাহলে তো অরাজকতা হয়ে যাবে। আপনি 5% পাবেন না, 1% রাখেন। আপনি তো সুচিন্তিত ভাবে করবেন, এটা তো সুচিন্তিত ভাবে করা হয় নাই। আমি তো মনে করি বাংলাদেশে এখনো চাকরিতে 10%-এর মতো কোটা থাকা উচিত। এবং যারা শারীরিকভাবে অক্ষম আছে, যারা আপনার আদিবাসী আছে, এবং যারা আপনার যদি কোনো আপনার থাকে যে নারীদের জন্য যদি আপনি কিছু কোটা দিতে চান, আপনি 10%-এর মতো রাখতে পারেন। আপনাকে সম্পূর্ণ তুলে দিতে কে বলেছে? কোটা সংস্কারের আন্দোলন যারা করেছে তারাও তুলে দিতে বলে নাই।
ওকে প্রফেসর আসিফ নজরুল, আমি একটু জনাব আব্দুল মান্নানের কাছে যাই যে 2-3টা বিষয় সেটা আসছে। এক হচ্ছে সত্যি সত্যি প্রধানমন্ত্রী রাগ করে কোটা তুলে দিয়েছিলেন কিনা, কোটার বিরুদ্ধে যারা আন্দোলন করছিলেন তাদের আসলে দাবিও এটা ছিল না। আমি 2018 সালে বাংলাদেশে ছিলাম, প্রধানমন্ত্রীর যে সেই কথা বা সেই নির্দেশ বা সেটা দেখে আমারও মনে হয়েছে যে তিনি রাস্তায় এই আন্দোলন এবং অন্যান্য অনেক কিছুর উপর তিনি বিরক্ত হয়ে সেটা করছেন, নাকি এটা কোনো সুচিন্তিত ডিসিশন ছিল সেটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটাকে কি আসলে সরকারের ভিতর থেকেই আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে কোনো একটা কাউকে খুশি করার জন্য? আইন আদালতের ব্যাখ্যাটা আমরা প্রফেসর আসিফ নজরুলের কাছে শুনতে চাইবো যে এটা তো আসলে মানে আমার কথা আমার নিজের কানেই কেমন জানি শোনাচ্ছে, আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই যে সরকার যেটা চায় কোর্ট সেটা করে দিচ্ছে, এটা আসলে। ধন্যবাদ আপনাকে। এবং আগে বলা দরকার যে আমার একান্ত নিজের মত এটা। প্রথম কথা হলো যে সরকার প্রধান সিদ্ধান্ত কখন কিভাবে নেন তার নিজস্ব ওয়ে আছে, নিজের বৈশিষ্ট্য আছে, তার অ্যাডভাইজাররা আছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং ওখানে আমার মন্তব্য করার কিছু নেই। আমি সরকারের মধ্যে ছিলাম, আলটিমেট সরকার প্রধানের সিদ্ধান্তের অংশীদার ছিলাম বলে আমি ওখানে ছিলাম, নইলে আমার ওখানে থাকার পর কোনো নৈতিক কোনো ইয়ে ছিল না। সেটা ঠিক হবে না আমার জন্য কোনো মন্তব্য করা। দ্বিতীয় কথা আমি আপনাকে আবার বলি, এইটা আমার ভোটার যাদেরকে আমি প্রতিনিধিত্ব করি সংবিধানের আওতায়, তাদের মন মানসিকতার একটা রিফ্লেকশন। সেটা হলো যে ইয়েস, তারাও বলে যে আপনারা বলে আমাদেরকে সরকার বলে যে ঠিক আছে মুক্তিযুদ্ধদের দিয়েছেন, তো এটা জেনারেশন আফটার জেনারেশন কেন দিচ্ছেন, আমাকে ব্যাখ্যার মুখোমুখি হতে হয়। এবং আমি নিজেও দুর্বল ফিল করেছি অনেক সময় যে হাও মুক্তিযুদ্ধ করলো একজন, তার ছেলে, তারপরে তারও ছেলে। এটা আমার কাছে প্রাইমা ফেসি যৌক্তিক মনে হয়নি, বাট আমার সরকারের সিদ্ধান্ত আমাকে প্রতিপালন করতে হয়। এবং এটা একটা দুর্বলতা এখানে আমাদের আছে, যেহেতু বিষয়টা মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট, এখানে আমাদের জাতি হিসাবে কিছু সফট কর্নার আছে। সুতরাং মাঝে মাঝে দুই একটা জিনিসে একটু দৃশ্যত প্রপার না হলেও আমরা এটাকে ওভারলুক করি। নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটা বিষয় বলতে চাই, এখানে একটা কথা হচ্ছে সরকার কিন্তু চাকরি দিচ্ছে না। একটু কি আমি মাঝখানে বলবো যে আমরা এটা দাবি করি বটে, মুক্তিযুদ্ধের প্রতি আমাদের সফট কর্নার আছে, মুক্তিযুদ্ধ আমাদের কাছে অন্য জিনিস, কিন্তু আমরা কিন্তু এই মুক্তিযুদ্ধ নিয়ে যতগুলি কেলেঙ্কারি দেখেছি আর কোনো কিছু নিয়ে কিন্তু আমরা এরকম কেলেঙ্কারি দেখেন। এটা বিদেশি লোকদের স্বর্ণের মধ্যে ভেজাল দেওয়া থেকে শুরু করে ভুয়া মুক্তিযুদ্ধ বানানো থেকে শুরু করে মুক্তিযুদ্ধের প্লট দেওয়ার নামে প্রতিটা ডেস্কে টাকা দেওয়া থেকে শুরু করে, আপনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে আপনি মুক্তিযুদ্ধ যেই কারণে করেছেন জনাব আব্দুল মান্নান, আপনিও এটার মধ্যে সর্বোপরি যুক্ত, সেগুলি বন্ধ করে দিয়ে। তো মানে এটা কি আসলে মানে শুধু কথারই কথা, মানে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধকে খুব ওইগুলা ব্যত্যয় গ্রহণযোগ্য নয় মোটেও, এবং এটা সমর্থনের কোনো প্রশ্নই ওঠে না। তবে একটা লাইভ গভর্নমেন্টে, লাইভ সোসাইটিতে নানা ধরনের লোক থাকে, হতে পারে ওই যে বললো সোনার মধ্যে মিক্স করে দিল ইত্যাদি ইত্যাদি, বাট এইগুলা ডিঙ্গিয়েই তো আমাদেরকে এগোতে হবে। মূল ইস্যু হলো মুক্তিযুদ্ধের প্রতি আমাদের যে স্বীকৃতি বা ইত্যাদি ইত্যাদি, সে হলো ওভারআর্চিং ইস্যু। এখানে ওখানে ব্যক্তিগত ফেইলিওর কিছু হয়ে থাকে, এটা আমরা অপরাধমূলক কাজ, এটাকে আমরা অপরাধের আইনে বিচার করব। এবং কিছু কিছু বিচারও যে হয় না তা নয়, কারো কারো ভাতা দিয়ে কারো কারো সম্মান উজ্জ্বল করা হয়েছে। আমি আরেকটা কথা আপনার এখন যোগ করতে চাই, চাকরি কিন্তু সরকার দিচ্ছে না, চাকরি দেয় আইনের আওতায় পিএসসির মাধ্যমে। সরকার অনলি রিকোয়ারিং বডি যে আমার এই লোক চাই, আইন সুনির্দিষ্ট আছে এবং পিএসসি রিক্রুট করে সরকারকে লোক দেয়। সুতরাং এখন যদি বলা হয় সরকার তার ইচ্ছা মতো রিক্রুট করছে, এটা সরকারের প্রতি বোধহয় অবিচার করা হবে। তৃতীয় একটা বিষয়, উচ্চ আদালতকে আমরা ফান্ডামেন্টাল আমাদের সমাজে আমি একমত না হলেও আমি মেনে নিই, এই আমরা চলি। প্রতিষ্ঠানগুলো, উচ্চ আদালত, আমলাতন্ত্র, সেনাবাহিনী, পুলিশ বাহিনী ইত্যাদি ইত্যাদি, কতগুলো ফান্ডামেন্টাল সেক্টরস অফ দ্য কান্ট্রি। আমি ব্যক্তিগতভাবে অনেক কিছুর সঙ্গে একমত নই, কিন্তু আমাদের সিভিল সোসাইটিকে, রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটা ঐকমত্যের প্রয়োজন আছে, এবং এইগুলো সেইটা। সুতরাং উচ্চ আদালত সংবিধানের ব্যাখ্যা দানকারী সংস্থা, সংবিধানের রিটের আওতায় যে ওয়াইড রাইটস দেওয়া আছে বাংলাদেশের নাগরিকদেরকে, এইগুলাকে প্রপারলি সরকার ফলো করছে কিনা এটা অবশ্যই বলার অধিকার উচ্চ আদালতের আছে। সুতরাং সে আলোকে তারা করেন। তারা যে অব্যর্থ ওইটাই বলবো না, পৃথিবীর কেউ অব্যর্থ নন, হতে পারে এখানে ওখানে মিস হয়, হলে আবার তার মধ্যেই আবার আরো আদালত আছে ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমি মনে করি এখানে
এইটাকে পলিটিসাইজ না করে এবং কোনো ধরনের সরকারকে সন্দেহ করা যে সরকার শর্ট টার্ম কোনো আগ্রহ এখানে আছে ক্রিয়েট করার, আমি মনে করি না। সরকারও সৎ উদ্দেশ্যেই কাজ করেছে, কিছু হয়তো এখানে ওখানে ব্যত্যয় ঘটতে পারে, কোনো হামলা করতে পারে, আমি রাজনৈতিক ব্যক্তি করতে পারি, বাট দিস শুড কন্টিনিউ। এবং আলোচনার মাধ্যমে বসে আমরা উচ্চ আদালতের সহায়তা নিতে পারি, গণমাধ্যমের আলোচনায় আসতে পারে, ডক্টর আসিফ নজরুলের মতো সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তাদেরও মতামত তারা লিখবেন, আমরা শুনবো, করে আমরা একটা জায়গায় পৌঁছে যাবো। কিন্তু এটা নিয়ে মুখোমুখি হওয়া, এটার সঙ্গে আমি একমত নই। এবং এটা ঔপনিবেশিক মানসিকতা প্রসূত এবং ইত্যাদি ইত্যাদি। আমি শুধু দুটো বিষয় আপনি একটু দৃষ্টি রাখেন। আপনি বলছেন বটে সরকার নিয়োগ দিচ্ছে না, পিএসসি আসলে নিয়োগের সুপারিশ করছে, তারপর সরকার তার খালে, এটি টেকনিক্যালি এটি ঠিক, কিন্তু আমরা কিন্তু দেখেছি এই সরকারের একজন মহা গুরুত্বপূর্ণ ব্যক্তি এইচ.টি. ইমাম, জনাব এইচ.টি. ইমাম, আমি তাকে খুবই শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। তিনি কিন্তু ছাত্রলীগের সবাই গিয়ে বলেছেন তোমরা খালি একটু পাশ করে একটু পড়ালেখা করো, বাকিটা আমরা দেখব। আমরা কিন্তু গত 15 বছরে যাদের নিয়োগ হয়েছে তাদের বিভিন্ন সময় দাবি করতে দেখেছি, আমি ছাত্রলীগ করেছি, আমি যুবলীগ করেছি, আমি এই করেছি, আমি সেই করেছি, তার দেখছি। এবং কে কত বেশি আওয়ামী লীগ, এটা আমি খারাপ বলতেছি না, কারণ রিপাবলিকানরা তাদের রিপাবলিকান লোক নিয়ে আসে, কিন্তু এখানে তো সরকারি লোকই এটার মধ্যে যায়। তো সরকার নিয়োগ না দেওয়াটা কি আসলে মানে মানে কাগজ কলমের কথাই শুধু না, আসলে তো সরকারি নিয়োগ দেয়, তাই না? সরকার পছন্দ করে লোক। একজন তিনি নাই জীবিত, তার সম্বন্ধে আমি মন্তব্য করতে চাই না। এটা একটা পলিটিক্যাল বক্তব্য ছিল, পলিটিক্যাল ফোরামে, নাম্বার ওয়ান। এটা কোনো নির্বাহী আদেশ ছিল না, এবং তিনি নির্বাহী আদেশ দেওয়ার কোনো অবস্থানও ছিলেন না, তিনি একজন উপদেষ্টা ছিলেন অনলি। আমি আপনাকে আর কিছু জীবন থেকে, কিছু বাস্তব জগৎ থেকে, ইন্দোনেশিয়া যখন সুহার্তো ক্ষমতা আসলেন, কমিউনিস্টদেরকে একদম শেষ করে দিয়ে এমন আইন করলেন যে ওই দলের যারা ছিল, কমিউনিস্ট পার্টি, ইন্দোনেশিয়ার বিগেস্ট কমিউনিস্ট পার্টি আফটার চায়না, কেউ তাদের বংশধর কখনো চাকরি পাবে না, এই অর্ডার এখনো ইন্দোনেশিয়ায় আছে। ভিয়েতনামে যারা ক্ষমতায় এসছে, অন্য কেউ পার্টির বাইরে ক্ষমতা আসতে পারে নাই। আমরা যদিও মুক্তিযুদ্ধের মাধ্যমে এসেছি উচ্চ কিছু আদর্শ নিয়ে, কিন্তু বাস্তবে আমরা মধ্যপন্থী ডেমোক্রেটিক, সকল লিবারেল ডেমোক্রেটিক একটা 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 ইয়েতে বাস করে আমাদেরকে অনেক জায়গায় এগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হয়। প্রকৃত বিপ্লবী সরকার যদি আমরা হতাম, কিউবার মতো, নর্থ কোরিয়ার মতো, চীনের মতো, ইন্দোনেশিয়ার মতো, ভেনেজুয়েলার মতো, তাহলে আরো অনেক কিছু বলা যেত। আমরা তো সেই অবস্থায় নই, আমরা বহুদূরে গণতন্ত্র করি, সংবিধানকে আমরা মান্য করি, এবং আমরা ইত্যাদি ক্ষেত্রে। জি, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, কিন্তু আমার কাছে মনে হয় আপনারা যেটা করেন বা আপনার সরকার যেটা করে সেটা হচ্ছে পিক অ্যান্ড চুজ। সেই ক্ষেত্রে মানে মুক্তিযুদ্ধের সন্তানদেরকে আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন, কিন্তু অনেক সময় আমরা অনেক বড় বড় নিয়োগেও আমরা দেখি যে তার মানে মুক্তিযুদ্ধের একদম সরাসরি এগেইনস্টে যারা আছেন তাদেরকেও আপনারা আসলে নিয়োগ দিচ্ছেন। জনাব মান্নান, আমি একটু প্রফেসর আসিফ নজরুলের কাছে যে আইন কানুনের প্রসঙ্গটা একটু বুঝতে চাই, যে প্রফেসর আসিফ নজরুল, আপনি কি আমাদের একটু আইনের দিকটা একটু ব্যাখ্যা করবেন? পার্লামেন্ট যেখানে আসলে বাংলাদেশের সংবিধানে যেটি আছে, আপনি সংবিধান পড়ান যে বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ, অর্থাৎ জনগণের প্রতিনিধিরা বাংলাদেশের মালিক। তারা বসে একটা সিদ্ধান্ত নিল যে এটা কোটা ব্যবস্থা থাকবে না, সেটা রাগ করেই করুক, অবস্থার পরিপ্রেক্ষিতে করুক, আন্দোলনে করুক, তারা এটা করেছে। এইটার বিরুদ্ধে কি রিট মেইনটেনেবল হয়? সেম জিনিসের ক্ষেত্রে আইনকে চ্যালেঞ্জ করা যাবে, কিন্তু সেইটা তো আসলে একটা বিদ্যমান জিনিসকে বদলে অবস্থার পরিপ্রেক্ষিতে এইটাকে একটা পরিপত্র জারি করা হয়েছে, এটার মধ্যে রিটটা মেইনটেনেবল হলো, তাই না শুধু সেটি আবার বহাল হলো। এইটি কি আসলে একটু আইনের দিকটা আমাদের একটু বলবেন কিনা? আমি আপনাকে বলি, আমাদের সাংবিধানিক আইনে একটা প্রতিষ্ঠিত ডক্ট্রিন আছে, এটাকে বলে ডক্ট্রিন অফ পলিটিক্যাল থিওরি। হ্যাঁ, ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন, ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন, অর্থাৎ যেটা পিওরলি পলিটিক্যাল কোয়েশ্চেন, সেখানে জুডিশিয়ারি ইন্টারভেন করে না, সেই ব্যাপারগুলোতে জুডিশিয়ারি হাত দেয় না। এমনকি আমাদের, আপনি যদি অতীতে হাইকোর্টের রায় দেখেন, হরতাল নিয়ে যখন একটা আন্দোলন হয়েছিল, হরতাল নিয়ে যখন একটা রিট হয়েছিল, তখন কিন্তু উচ্চ আদালত বলেছে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন, এটাতে আমরা ডিল করবো না। তা আমি মনে করি যে এই সরকার কোটা রাখছে না, এটা আমি মনে করি আমার নিজস্ব বিবেচনায় একদম অনেস্টলি আমি মনে করি এটা পিওরলি একটা পলিটিক্যাল কোয়েশ্চেন। তো এই পলিটিক্যাল কোয়েশ্চেনে আমি যদি জাজ হতাম, তাহলে আমি এটাকে মেইনটেনেবল ধরতাম না। এখন আপনার ধরেন জাজ যারা হয়েছেন, ওরা তো সমাজের বাইরের মানুষ না। আমার কমপক্ষে 10 থেকে 12 জন স্টুডেন্ট আছে সরাসরি যারা হাইকোর্টে জাজ আছেন। এখন আমি তো তাদের প্রত্যেকের কি একই মানসিকতা? এখন উনি কোন বিচারিক বিবেচনা নিয়েছেন আমি জানি না, ডক্ট্রিন অফ পলিটিক্যাল থিওরি অনুযায়ী এটা নেওয়ার কথা না। আরেকটা কথা হচ্ছে, ধরেন আপনার এক প্রসঙ্গটা তুলেছিলেন আগে, একটু বলছি যে এই ধরনের কথা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে
বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে সরকার আবার কোটা ব্যবস্থা পুনর্বহাল করতে চাচ্ছে নাকি। হ্যাঁ, আমি কিন্তু এই বক্তব্যের পক্ষে বিপক্ষে কিছু বলছি না, তবে আপনাকে একটা জিনিস আমি স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের সবারই স্মরণ থাকা উচিত, এই ধরনের সন্দেহ যে মানুষ করে এটা করার স্কোপ কিন্তু সরকার করে দিয়েছে। আপনার মনে আছে যখন সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা সাহেব রায়ের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ নিয়েছিল? আপনার মনে আছে বিচারিক আদালতের জাজ সম্ভবত মোতালেব হোসেন নাম, উনি যখন তারেক রহমানের দুর্নীতি মামলায় ওনাকে খালাস দিয়েছিলেন, ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল ওনার ভিডিও নিশ্চয়ই আপনি দেখেছেন। আমার এটা মনে আছে যে র্যাবের বিরুদ্ধে যখন আমার ছাত্রী একটা মামলা নিয়েছিল, তার মানে মামলা গ্রহণ করার ক্ষমতা এটাকে জব্দ করা হয়েছিল, এটা পত্রিকা আসছিল। তো এই সমস্ত ঘটনা চট করে তো আমার যে কয়েকটা মনে পড়লো বললাম, এই সমস্ত ঘটনার কারণে এটা মনে হতে পারে, কোনো মানুষের মনে হলে আপনি তাকে দোষ দিতে পারেন না। সত্যি কি মিথ্যা না এটা আমরা ভিতরে যে দেখতে পারবো না। তবে আপনাকে একটা কথা বলি, এটা খুব গুরুত্বপূর্ণ খালেদ, আমি একটু শেষ করি। সরকারের এখনো শোনেন, আমি মনে করি কোটা ব্যবস্থা, আমি দৃঢ়ভাবে মনে করি, আমি যে কোনো জায়গায় যে কোনো মানুষকে চ্যালেঞ্জ করতে পারবো, কোটা ব্যবস্থা আমাদের সংবিধান অনুযায়ী, বঙ্গবন্ধুর ইন্টারিম রিক্রুটমেন্ট পলিসি অনুযায়ী কোটা ব্যবস্থা যে প্রলং করছে চিরস্থায়ীভাবে, ছেলে পাচ্ছে নাতি পাচ্ছে, ছেলে আর নাতি পাওয়ার বিধান কিন্তু এই ইন্টারিম আপনার রিক্রুটমেন্ট রুলে ছিল না। আমি মনে করি কোটা ব্যবস্থা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্পূর্ণভাবে সংবিধান পরিপন্থী। তো এরকম একটা জিনিস যদি অ্যাটর্নি জেনারেলের অফিস স্ট্রংলি সিনসিয়ারলি, লোক দেখানো ভাবে না, স্ট্রংলি সিনসিয়ারলি রিসার্চ করে আকবর আলী খানদের বিভিন্ন রেফারেন্স চিনে, বিভিন্ন পে কমিশন বা বিভিন্ন যে সরকারি কমিশন যেটা নিয়ে স্টাডি করেছে, ওনারা অনেক বিজ্ঞ মানুষ ছিলেন, সমস্ত কিছু থরলি রিসার্চ করে, দরকার হলে আমাকে পছন্দ হয় না স্বাধীন মালিকের সাথে কথা বলেন, যারা মানে যাদের পছন্দ হয় সংবিধান বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলেন, গণপরিষদ বিতর্ক করেন, পরে যদি অ্যাটর্নি জেনারেল অফিস সিনসিয়ারলি, স্ট্রংলি এবং থরলি এই জিনিসটা উচ্চ আদালতে তুলে ধরে, ন্যায় বিচারের স্বার্থে কোনোভাবেই এটা সম্ভব না যে উচ্চ আদালত এই কোটা ব্যবস্থা অবিকল ভাবে পুনরায় ফিরে দিতে বলবে, আমি এটা বিশ্বাস করি না। ওকে, যাতে সরকারের এখানে দায় রয়েছে। এক নাম্বার, আরেকটা কথা বলেনি খালেদ প্লিজ। দুই নাম্বার হচ্ছে কি, দেখেন এই আমি হাইকোর্টের রায় যেটুকু মানে পেপারে পড়েছি, সেটা হচ্ছে 30% মুক্তিযুদ্ধের কোটার প্রসঙ্গে ওনারা বলেছেন। তো ওইটা তো পরিপত্র কেন্দ্রিক সিদ্ধান্ত হাইকোর্টে। সরকার যদি এখন একটা নতুন পরিপত্র দেয়, যে আমি একটা নতুন পরিপত্র দিলাম, ঠিক আছে মুক্তিযুদ্ধে 30% কোটা থাকবে, কিন্তু এটা সন্তান এবং পোষ্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যদি মুক্তিযুদ্ধ পাওয়া যায় তাহলে প্রযোজ্য হবে। আপনি যদি পাওয়া যায় দেন 30%, যদি আপনি ইন্টারিম রিক্রুটমেন্ট পলিসি অনুসরণ করতে চান পুরোপুরিটা অনুসরণ করেন, ওই পলিসি তো মুক্তিযুদ্ধের সন্তানের কথা বলা নাই, তার পোষ্যদের কথা বলা নাই, তাহলে আপনি হাইকোর্টের রায় অনুযায়ী, আমি যদি সরকারে থাকতাম, আমি হাইকোর্টের রায় অনুযায়ী বলতাম ঠিক আছে 30% মুক্তিযুদ্ধে কোটা আছে, প্রকৃত মুক্তিযোদ্ধা পাইলে 30% দিব, ছেলেরা পাবে না, নাতিরা পাবে না, ছেলেরা পাইলো, আরেকটা কথা সন্তানরা পাইলো, নাতিরা পাবে না, ছেলেরাও পাবে না, নাতিরা পাবে না। আরেকটা কথা, যদি শূন্য থাকে পদ, অবশ্যই সেটা মেধাবীদের দ্বারা পূরণ করা হবে। সরকার এই ধরনের একটা পরিপত্র জারি করে দেয়, তাহলে হাইকোর্টের আদেশও মানা হলো, এই আন্দোলনের আপনার যুক্তিগুলো মানা হলো, করা যায় তো, এখনো সরকার পারে করলে। আমি প্রফেসর আসিফ নজরুল, আপনার কাছে আমি একটা ছোট প্রশ্ন করতে চাই, তার আগে দর্শকদের কাছে আমরা জানতে চাইছিলাম সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করা উচিত বলে মনে করেন কিনা। শতকরা 96% দর্শক মনে করেছেন যে তারা কোটা ব্যবস্থা বাতিল করা উচিত বলে মনে করেন, শতকরা 4% দর্শক এই কোটা ব্যবস্থা বাতিল করা উচিত বলে মনে করেন না। 67,000 দর্শক আসলে ভোট দিয়েছেন। প্রফেসর আসিফ নজরুল, আমি একটু আপনার কাছ থেকে একটু বিষয় একটা জানতে চাই যে এখন আওয়ামী লীগ যে এরকম সরকার 15 বছরের বেশি সময় ধরে তারা ক্ষমতায় আছে, তাদের সামনে ডিল করার মতো আরো অনেক বিষয় আছে তাদের, তো আপনার কাছে কি মনে হয় যে তারা যদি সরকারের মানে আইন আদালতের কাঁধে বন্দুক রেখেও এটা করতে চায়, এটা কেন করবে? মানে কোটা ব্যবস্থা মুক্তিযোদ্ধাদের জন্য চালু করে সরকার আসলে কি গেইন করবে বা কি গেইন করতে চায়? আমরা তো এরকম অনেক সময় শুনি যে বিএনপি সবচেয়ে বড় মুক্তিযোদ্ধাদের দল, আমরা এরকম শুনি মুক্তিযোদ্ধারাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বিপক্ষে অবস্থান নিয়েছে, আমরা শুনি বামদের মধ্যেও অনেক বড় বড় মুক্তিযোদ্ধা রয়েছে। তো এটা কইরা আসলে সরকার কি মানে অর্জন করবে? সরকার যদি চায়, আমরা যেরকম মেকানিজমের কথা শুনি, সরকার তো যাকে খুশি তাকে চাকরি দিতে পারে আসলে, মানে নানা রকম মেকানিজম করে। না, আমি আপনাকে বলি, আমার কাছে মনে হয়েছে সরকারের মধ্যে, সরকার মানে তো আর শুধু আমাদের প্রধানমন্ত্রী না, সরকারের মধ্যেও তো আমরা দেখেছি এমন কোনো এলিমেন্ট আছে যারা ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে হলেও চাকরি পেতে উৎসাহী। ভুয়া মুক্তিযোদ্ধা কেন্দ্রে একটা বাণিজ্যও তো আছে, দেশে আছে না? তো এই বাণিজ্যের লোকগুলোকে মারা গেছে, এটা তো সরকারের মধ্যে আছে, ঠিক না? 62,000 ভুয়া মুক্তিযোদ্ধা আছে, এই সার্টিফিকেট একটা বাণিজ্য আছে না? সরকারের মধ্যে একটা কোটারি অংশ আছে যারা ছাত্রলীগ বা যুবলীগকে বা তার কর্মীকে চাকরি দিতে চায়, মুক্তিযুদ্ধে কোটা দিয়ে থাকতে পারে, এক নাম্বার।
2 নম্বর হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু উনি একটু আমার কাছে মনে হচ্ছে একটু জেদ করে বাতিল করেছিলেন, সেই জন্য মানে হয়তো উনি অন্য কোনোভাবে মানে উনি অসন্তুষ্ট না, এটা অন্য কোনোভাবে রিফ্লেক্টেড হতে পারে যদি আপনার অ্যাটর্নি জেনারেল অফিস খুব স্ট্রংলি এটা পারসু না করে, হতে পারে। আর 3 নাম্বার হচ্ছে আপনি যেটা বললেন সরকারের নিয়ে কি করবে, আমার কাছে মনে হয় কি ধরেন এটা একদম একটা সত্যি কিনা আমি জানি না, এমনি ধারণা, যখন এখানে ভারতকে যেভাবে আপনার রেল করিডোর দেওয়া হয়েছে এটা নিয়ে খুব একটা শোরগোলের মতো অবস্থা তৈরি হয়েছিল। এখন পুরা যুব সমাজের মনোযোগ তো অন্যদিকে নিয়ে যাওয়া যায় এই সমস্ত ইস্যু টুনে, বিকজ এটা হচ্ছে তাদের চাকরির ইস্যু, এটা তাদের সবচেয়ে বড় ইমিডিয়েট ইস্যু হতে পারে। এখন আমাদের সরকারগুলোর মধ্যে তো স্বচ্ছতা নাই, কাজে আমি তো নিশ্চিত হতে পারি না। আরেকটা কথা আমি আপনাকে বলি, বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে সরকার এটা করছে কিনা আমি জানি না, তবে বিচার বিভাগের কাঁধে যদি সরকার বন্দুক না রেখে করে তাহলে আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে অত্যন্ত স্ট্রংলি এটা পার্সু করতে দেখবো, অথবা এই হাইকোর্টের রায় মেনে চলে সরকারকে একটা নতুন পরিপত্র জারি করতে দেখবো। প্রফেসর আসিফ নজরুল, জনাব এম এ মান্নান, আপনাদের অনেক ধন্যবাদ। দর্শক, আগামী সপ্তাহে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমার দেখা হবে অন্য কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।